এবার রায়ের মায়ের অনুমতি নেওয়া মাত্রই সকলে মিলে রায় এবং অনির্বাণের বিবাহের আয়োজনে লেগে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশা নিজের পরিবারকে নিয়ে রায়ের মায়ের কাছে এসে অনুরোধ করে বলতে থাকে যে আন্টি, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমরা সকলে যে ইচ্ছাটা প্রকাশ করেছি আপনি নিশ্চয়ই মিষ্টি বৌদির মুখ থেকে শুনতে পেয়েছেন। আমরা চাই যে রায় এবং অনির্বাণ আবারও এক হোক এবং আমরা আবারও নতুন করে ওদের বিয়ে দিতে চাই। কারণ আমি তো খুব ভালো করে জানি যে ওদের ডিভোর্সের একটা কেস চলছিল, সেই সকল আগের মান অভিমান কাটিয়ে আমরা যদি নতুন করে ওদেরকে একটা নতুন জীবন গিফট করতে পারি, আমার মনে হয় সেটা আমাদের পক্ষে সবথেকে বেশি বেটার হবে। কারণ একটা জিনিস তো আপনি নিশ্চয়ই আমাদের সাথে অ্যাগ্রি করবেন যে রায় অনির্বাণকে ছাড়া অসম্পূর্ণ এবং অনির্বাণ রায়কে ছাড়া অসম্পূর্ণ। আমি যদিও ওদেরকে কিছুদিন হয়েছে মাত্র চিনছি, কিন্তু তাই বলে আমি এতটুকু বুঝতে পেরেছি যে ওরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ এবং ওদেরকে একে অপরের কাছ থেকে আলাদা করে আর যাই হোক না কেন ওদের সংস্পর্শে যারা আছে তারাও ভালো থাকতে পারবে না, যারা কিনা ওদেরকে ভালোবাসে। ঠিক সেই মুহূর্তে রায়ের মা বলতে থাকে যে ঠিক আছে, তোমাদের সকলের যখন এটাই ইচ্ছে তাহলে বরঞ্চ সেটাই হোক। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে তাহলে আর দেরি কি, চলো আমরা তাড়াতাড়ি আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো করে ফেলি। ঠিক সেই সময় যখন রায় এবং অনির্বাণকে দুজনকে দু রুমে তৈরি করিয়ে ওদেরকে বাইরে নিয়ে আসা হয়, ঠিক সেই সময় ঈশা বলতে থাকে রায়কে যে রায়, তোমার বর তো প্রায় চলে আসছে, ওই যে দেখো তোমার বরকে দেখা যাচ্ছে। ঠিক সেই সময় রঞ্জন বলতে থাকে যে বরকে নিয়ে চলে এসেছি। ঠিক সেই মুহূর্তে রায়কে দেখে আনন্দিত অবস্থায় নীলাঞ্জনা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় ভেতরে ভেতরে, আর বলতে থাকে যে রায় দিদিভাই, তোর এই মুখের হাসিটা যদি আমি না কেড়ে নিতে পেরেছি তাহলে আমার নামও নীলু না। কারণ আমার চোখে জল পড়বে এবং তুই ভেতরে ভেতরে এতটা আনন্দে মগ্ন হয়ে উঠবি সেটা আমি সহ্য করবো চেয়েছি, সেটা আর যাই হোক না, আমি বেঁচে থাকতে অন্তত আমি হতে দেবো না। যে কোনো মূল্যে তোর এই মুখের হাসিটা আমাকে কেড়ে নিতে হবে এবং তার জন্য এই লাইটারটাই আমার জন্য যথেষ্ট। কারণ এখানে তো অন্য কোনো কিছু দিয়ে আমি তোর ক্ষতি করার চেষ্টা করতে পারবো না, এর থেকে বরঞ্চ এই লাইটারটাই না হয় আমার সঙ্গী হলো তোর ক্ষতি করার জন্য। ঠিক সেই সময় নীলাঞ্জনা রায়ের অবর্তমানে রায়ের রুমে গিয়ে যখন আগুন ধরানোর সকল কিছু রেডি করে ফেলে, ঠিক সেই সময় কেরোসিনের বোতল দিয়ে রায়ের গোটা রুমটাকে ভেজা করে সেখানে আগুন জ্বালানোর জন্য লাইটারটাকে আগে থেকে সেখানে প্রস্তুত করে রাখে এবং নীলাঞ্জনা বলতে থাকে যে এবার শুধু এই লাইটারটুকু জ্বালিয়ে দেওয়ার পালা, তারপরে দেখ রায় দিদিভাই তোর জীবনটা দাও দাও করে কি করে এই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক সেই সময়ে অনির্বাণের আশা দেখে রায় লজ্জায় লাল হয়ে যায় এবং ঈশা বলতে থাকে যে এখন আর লজ্জা পেয়ে কোনো কাজ নেই, শীঘ্রই তুমি পান পাতা দিয়ে মুখটা ঢেকে ফেলো, কারণ এবার তোমাদের শুভ দৃষ্টি হবে। ঠিক সেই সময় শুভ দৃষ্টির আনুষ্ঠানিকতা পালন করার সময় রায়ের মা স্রোতকে বলে ওঠে যে আচ্ছা স্রোত, তোর মেজদি ভাইকে কোথাও দেখতে পাচ্ছি না যে। ঠিক সেই সময় স্রোত বলতে যে নির্ঘাত আবার কোনো বদমাইশি ফোন দিয়ে আর যাই হোক না কেন ওর দ্বারা তো সব কিছু সম্ভব, তাই না মা? যেখানে থাকুক না কেন ওর বদমাইশি মস্তিষ্কের মধ্যে বদমাইশির নির্ঘাত ঘুরতেই থাকে, দেখো কি আবার কোনো জায়গায় বসে রায় দিদিভাই ক্ষতি ফোন দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় নীরু চলে আসে এবং বলতে থাকে যে না রে স্রোত, তোর একটু এই যাত্রায় ভুল ধারণা করে ফেলেছিস আমার সম্পর্কে। কারণ তুই সবসময় এটাই ভাবিস যে আমি হয়তো রায় দিদিভাইয়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু সেরকমটা নাও হতে পারে। কখনো কখনো আমি রায় দিদিভাইয়ের ভালোও চাই, বুঝেছিস? সেটা হয়তো তোর বুঝতে একটু সময় লাগবে, কিন্তু তুইও বুঝতে পারবি। তখন তোর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।